9 Bodies in a Mexican Morgue সিরিজের সিজন 1 এপিসোড 4-এ স্বাগতম। তৃতীয় এপিসোডের শেষে আমরা দেখতে পাই বিমানের ওভারহেড বক্সে ড্রাগস পাওয়া গেছে। এই এপিসোডের শুরুতেই আমরা চলে আসি মেক্সিকোর রেইনসো শহরে। একটা ছোট্ট এয়ারলাইন অফিস, নাম অ্যারোঅ্যালুক্স। এটাই সেই এয়ারলাইন যাদের প্লেনটা জঙ্গলে ক্র্যাশ করেছে। হঠাৎ করে অফিসে ঢুকে পড়েন দুইজন আমেরিকান অফিসার, ক্লেয়ার আর ফ্র্যাঙ্ক। তারা এসেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন মানে FAA থেকে। ফ্রন্ট ডেস্কে থাকা লোকটাকে তারা জিজ্ঞাসা করে, আমরা মিস কোরা ডেলিয়ন এর খোঁজে এসেছি। কোরা হচ্ছে অ্যারোঅ্যালুক্সের ম্যানেজিং ডিরেক্টর। ফ্রন্ট ডেস্কের লোকটি একটু অপ্রস্তুত হয়ে যায়, কারণ কোরাকে আগেভাগে কেউ জানায়নি যে FAA এখানে হাজির হবে। তারপর আমরা কোরাকে দেখি অফিসের ভেতরে। এই মহিলা আর কেউ না, যে আর্মি ক্যাম্পের সামনে নজর রাখছে এবং তাকেই দ্বিতীয় এপিসোডে কালো ছায়াধারী মানুষ স্যাটেলাইট ফোনে কল করেছিল। ক্লেয়ার ভদ্রতার আড়ালে কোরাকে কড়া জিজ্ঞাসাবাদ করে। কোরা প্রথমেই একটু ডিফেন্সিভ হয়ে যায়। সে বলে, সে তো ইতিমধ্যেই মেক্সিকোর সিভিল এভিয়েশন অথরিটির সাথে কথা বলেছে, কারণ প্লেনটা তো মেক্সিকান আকাশসীমায় ক্র্যাশ করেছে। কিন্তু ক্লেয়ার বুঝিয়ে দেয়, প্লেন মেক্সিকোতে ক্র্যাশ করলেও এয়ারলাইনটা আমেরিকান কোম্পানির, তাই তারা এসেছে তদন্ত করতে। ক্লেয়ার শুরুতে নানান বিষয়ে প্রশ্ন করলেও শেষে সে তার তাসের তুরুপ ব্যবহার করে। অ্যারোঅ্যালুক্সের প্লেনের টিকিটের প্রাইস অস্বাভাবিক রকম কম। তাছাড়া তাদের প্যারেন্ট কোম্পানির এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। কোরা নিজেকে নির্দোষ হিসেবে দেখানোর চেষ্টা করে। সে বলে, অ্যারোঅ্যালুক্স তো লো কস্ট এয়ারলাইন, অফ সিজন চলছে, তাই তাদের টিকিটের দাম কম। তাছাড়া এমন কোনো আইন নেই যে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আসতে হলে পূর্ব অভিজ্ঞতা লাগবে। সে বলে দেয় 10 জন মানুষ নিখোঁজ, তাদের মধ্যে পাইলট আর এয়ার হোস্টেজও আছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আপনারা মেক্সিকোর সিভিল এভিয়েশনের সাথে কথা বলে দেখেন। ক্লেয়ার সেখান থেকে বিদায় নিতে বাধ্য হয় আর দরজা দিয়ে বেরিয়ে আসার সময় সহকর্মী ফ্রাঙ্ককে জিজ্ঞাসা করে, কি মনে হলো? ফ্র্যাঙ্ক বলে, এখানে বিশাল ঘাপলা আছে। এরপর কোরা বাইরে এসে ফ্রন্ট ডেস্কে থাকা এমিলিওকে বলে দেয়, ওরা যদি আবার আসে তুমি বলবে আমি এখানে নেই। তারপর সে দ্রুত জঙ্গলে সেই স্যাটেলাইট ফোনে কল দেয়। এতে বোঝা যায় কোরা এই প্লেন ক্র্যাশের সাথে যুক্ত। এখান থেকে গল্প আবার জঙ্গলে ফেরত আসে। জঙ্গলে ষষ্ঠ দিনে এয়ার হোস্টেজ আর পাইলট সহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। 2 দিন আগে পাহাড়ের চূড়ায় তারা জিপিএস ডিভাইসটি বসিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত উদ্ধারকারী দল আসেনি। তাই জ্যাক সন্দেহ করে কেউ ইচ্ছা করে জিপিএস ডিভাইসটি নষ্ট করেছে। সোনিয়া বলে, আমরা মাত্র 3 জন জানি ডিভাইসটা কোথায় সেট করা হয়েছে। কার্লোস বেঁচে নেই, তুমি কি কেভিনকে সন্দেহ করছো? জ্যাক সোনিয়াকে কেভিনের উপর নজর রাখতে বলে। সোনিয়া সাথে সাথে বলে, কেভিনও আমাকে বলেছে তোমার থেকে সাবধান থাকতে। এতে বোঝা যায় সোনিয়াও জ্যাককে সন্দেহের চোখে দেখা শুরু করেছে। এদিকে ডাক্তার কেভিন ড্যানকে জেরা করছে। তোমার চিকিৎসা করার সময় তোমার পিঠে একটা ট্যাটু দেখলাম, এটা কিসের ট্যাটু? ড্যান উত্তর দেয়, আমি এটা লাস ভেগাস থেকে করিয়েছি। তোমার কোনো সমস্যা? কেভিন বলে, ফ্লোরিডায় আমি অনেক অপরাধীদের চিকিৎসা করেছি। সাধারণ ট্যাটু আর গ্যাং মেম্বারদের ট্যাটুর তফাৎ আমি বুঝি। এটা শুনে ড্যান কেভিনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। তাদের চিৎকার শুনে সবাই এসে তাদেরকে থামায়। সবাই জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমাদের মধ্যে? ড্যান বলে, কিছুই না, গরমে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। কেভিন মার খেয়েছে, কিন্তু সে ড্যানের গোপন কথা প্রকাশ করে না। এরপর লিসা এসে ভয়ঙ্কর খবর দেয়। সে বলে তার বাক্সে রাখা সকল গুলি চুরি হয়ে গেছে, এখন বন্দুকে মাত্র একটা গুলি আছে। লিসা পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আমাদের মধ্যে কেউ পরিকল্পিতভাবে সবাইকে শেষ করতে চাইছে।
কেভিন ড্যানের ট্যাটুর কথা সোনিয়া আর জ্যাককে বললে তিনজন মিলে ড্যানকে ধরে আসল ঘটনার জন্য। ড্যান তখন নিজের অতীতের কথা সবার সামনে স্বীকার করে সে ভুয়া উকিল সেজে প্রতারণার দায়ে 2.5 বছর জেল খেটেছে। প্রথমে সে অ্যামির ড্রাইভার সেজে তার সাথেও প্রতারণা করতে চেয়েছিল, কিন্তু এখন সে দাবি করে অ্যামিকে সে সত্যিই ভালোবাসে। যাই হোক, একজন প্রতারকের কথা কেউই বিশ্বাস করতে চায় না, তাই ড্যান কেভিনকে মারার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এই সময় লিসাকে দেখা যায় চুপি চুপি জঙ্গলে গাছের ফাঁকে কিছু খুঁজছে। সোনিয়া পেছনে পেছনে এসে তাকে ধরে ফেলে। লিসা সোনিয়াকে তার সন্দেহ জানায় কার্লোস মরার আগে জ্যাক অনেকক্ষণ জঙ্গলের এই জায়গায় ছিল। তার অভিজ্ঞতা বলে জ্যাক অনেক কিছু লুকাচ্ছে। লিসাও সোনিয়াকে জ্যাক থেকে সাবধান করে দেয়। হঠাৎ ভয়ঙ্কর বৃষ্টি নামে, সবাই প্লেনে ঢুকে পড়ে। অনেকক্ষণ পর ছাদের ফাঁক দিয়ে পানি পড়ছে, তাই সোনিয়া সন্দেহ করে প্লেনের ছাদ আর তাদের মাঝে কিছু একটা আছে। জ্যাক ছাদ ভাঙতেই এক প্যাকেট সাদা পাউডার নিচে পড়ে যায়। ড্যান বলে এগুলো তো কোকেইন। জ্যাক হিসাব করে বলে এর দাম প্রায় $3 মিলিয়ন। চোখের সামনে কোকেইন দেখে এর ওজন আর দাম বলে দিতেই সবাই জ্যাককে সন্দেহ করে। একজন ইন্স্যুরেন্স অফিসার কিভাবে কোকেনের দাম বলতে পারে? সোনিয়া বুঝে যায় যাত্রী সেবা শুধুমাত্র বাইরের মুখোশ। এই বিমানটি মাদকদ্রব্য পরিবহনের কাজে যুক্ত, তাই এর প্লেনের ভাড়া এত কম। এই সময় অ্যামি আবার সেই মুখোশধারী লোকটাকে দেখে ও তার পিছু নেয়। হঠাৎ সবাই খেয়াল করে অ্যামি নিখোঁজ। ড্যান এই বৃষ্টির মধ্যে পাগলের মতো তাকে খুঁজতে বের হয়। তার দেখা দেখি সবাই আলাদা আলাদাভাবে বের হয় অ্যামির খোঁজে। একটা সময় জঙ্গলের ভেতর অ্যামি সেই মুখোশধারী লোকটাকে খুঁজে পায়। লোকটা অ্যামির দিকে রাইফেল নিয়ে এগিয়ে আসতে থাকে। ঠিক তখন লিসা তার রাইফেল নিয়ে আসে এবং মুখোশধারীকে অস্ত্র ফেলে দিতে বলে। অ্যামি ক্যাম্পে ফেরত যায় সবাইকে খবর দিতে। তখন বজ্রপাতের আলোর ঝলকানিতে লোকটা পালিয়ে যায়। পরের মুহূর্তেই লোকটা পেছন থেকে এসে লিসাকে জাপটে ধরে। সে লিসাকে শ্বাসরোধ করে মেরে সেখান থেকে পালিয়ে যায়। সারা রাত লিসার লাশ সেখানেই পড়েছিল। জঙ্গলে 7ম দিন সকালে ডাক্তার লিসার লাশ পর্যবেক্ষণ করছে। প্রতিদিন একজন করে খুন হচ্ছে। সবাই একে অপরকে দোষ দিতে শুরু করে। জ্যাক সবাইকে একসাথে থাকার কথা বলে। তখন সোনিয়া নিজের অতীতের কথা বলা শুরু করে। সে আগে মাদকাসক্ত ছিল, তার ফিয়ন্সে ড্রাগ ওভারডোজে মারা যায়। এরপর থেকে সে ড্রাগ ডিলারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারপর সোনিয়া হঠাৎ বন্দুক বের করে জ্যাকের দিকে তাক করে। সে সবাইকে জানায় লিসা মারা যাওয়ার আগে আমাকে সব বলে গেছে। জঙ্গলের এক জায়গায় জ্যাকের গোপন আস্তানা আছে। আমি সেখান থেকে এই পিস্তল, লিসার বন্দুকের হারিয়ে যাওয়া গুলি আর একটা স্যাটেলাইট ফোন পেয়েছি। জ্যাক বলে সে আসলে আমেরিকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার এজেন্ট। সে গোপনে এই এয়ারলাইন্সের তদন্ত করছিল। প্রমাণ হিসাবে সে তার ওয়ালেট আনতে বলে, কিন্তু ওয়ালেটের ভেতরে কোনো আইডি নেই, মানে কেউ তার পরিচয়পত্র চুরি করেছে। কিন্তু কেউ জ্যাকের কথা বিশ্বাস করে না। সবার ধারণা জ্যাক এই প্লেনে পাওয়া কোকেনের সাথে যুক্ত। তাই ড্যান তাকে মারধর করে আর স্যাটেলাইট ফোনের পাসওয়ার্ড দিতে বলে, কিন্তু জ্যাক বলে এই স্যাটেলাইট ফোন তার না। তাই কেভিন তার মুখ খোলার জন্য তার পায়ের একটা নখ তুলে ভয়ঙ্কর শারীরিক নির্যাতন করতে শুরু করে। এদিকে সোনিয়া সিদ্ধান্ত নেয় পাহাড়ের উপরে উঠে তাদের জিপিএস ডিভাইসটা চেক করে আসা উচিত। সে অ্যামি আর ড্যানকে নিয়ে পাহাড়ের উপরে উঠে দেখে জিপিএস ডিভাইসের অ্যান্টেনা খোলা। সে আবার অ্যান্টেনার তার লাগিয়ে দেয়। ডিভাইস কাজ করা শুরু করে। এরপর গল্প সরে আসে আমেরিকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা
ডিইএ এর অফিসে। সেখানে ক্লেয়ার আর ফ্র্যাঙ্ক তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তের রিপোর্ট জানাচ্ছে। এই অ্যারোঅ্যালুক্সের পাইলট আর ম্যানেজিং ডিরেক্টর কোরা কোনো না কোনোভাবে মাদকদ্রব্য পাচারের সাথে যুক্ত। তাদের বস জানায় মেক্সিকোর একটা জঙ্গল থেকে হারিয়ে যাওয়া প্লেনের জিপিএস সিগন্যাল পাওয়া গেছে। এটা শুনে ক্লেয়ার আবার মেক্সিকোতে ফেরত যেতে চায়। জ্যাক আর ক্লেয়ার পার্টনার, যেহেতু এক সপ্তাহ পরে ক্র্যাশ করা বিমান থেকে সিগন্যাল এসেছে, তার ধারণা জ্যাক বেঁচে আছে। এই ঘটনায় বোঝা যায় খুনি জ্যাক ছাড়া অন্য কেউ। এই পর্বের শেষ দৃশ্যে দেখানো হয় টর্চারের পর রাতের বেলা জ্যাকের হাত একটা গাছের সাথে বাঁধা। ঠিক তখন কালো ছায়াধারী সেই মানুষ হাতে একটা ছুরি নিয়ে জ্যাকের দিকে এগিয়ে আসছে। জ্যাক জ্ঞান ফিরে পায় এবং তারা মুখোমুখি হয়। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে শেষ হয় চতুর্থ এপিসোড।